নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বসন্তের সময় হলেও আমি ডাক্তারদেরকে নিয়ে বসেছি, যাদেরকে আমরা প্রায় ভগবানের সমানই ভাবি, কিন্তু তারাও তো মানুষ। ডাক্তারির পাশাপাশি তাদের অনেক এমন গুণ রয়েছে যেই গুণগুলো আপনাদের সামনে আসবে সিনেমার মাধ্যমে। সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। ছবির নাম প্রত্যাবর্তন। ছবির পরিচালকের সঙ্গে প্রথমে একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। নমস্কার। তার পাশেই রয়েছেন ডক্টর চিন্ময় নাথ। নমস্কার। আমার ডান দিকে রয়েছেন ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী এবং তার পাশে রয়েছেন ডক্টর অভিক ঘোষ। নমস্কার। আপনাদের সকলকে TV9 বাংলার পর্দায় স্বাগত। এবার আমি প্রথমেই চলে যাব আপনার কাছে। শুদ্ধ সত্য, তো আপনি একটা কথা বলুন, এই যে আপনাদের সকলকে নিয়ে আমরা বসে আজকে আড্ডা দিচ্ছি, ছবির নাম প্রত্যাবর্তন, খুব শীঘ্রই আমাদের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবিটা করার কথা কিভাবে মাথায় এলো আপনাদের? আচ্ছা, প্রথমেই বলি এটা প্রত্যাবর্তন দ্য হোমকামিং পুরো ছবিটার নাম। আর এটা আমার মাথায় আসেনি, যার মাথায় এসছে তাকে আপনি শেষে ইন্ট্রোডিউস করলেন, ডাক্তার অভিক ঘোষ। পুরো কনসেপ্ট, পুরো মাথা ওরই। মানে ও একজন মেডিকেল কলেজে শুধু নয়, মানে ওভারঅল অনেকগুলো মেডিকেল অর্গানাইজেশনের কর্ণধার, এবং ওর মধ্যে এরকম কিছু কিছু জিনিস সবসময় চলতে থাকে। এবং আমরা হচ্ছে ওর সেনাপতির মতো, ও আমাদের ইনস্ট্রাকশান দেয়, আমরা করি। এবার আমি একটু আধটু নাটক করতাম, রিউনিয়নের সময় একটু আধটু নাটকে ডিরেকশান করতাম। আমার প্রফেশনাল ডিরেকশান এর আগে কখনো ছিল না। তো সীমানা বলে একটি ছোট মুভি হয়েছিল, সেটাও আমরা TV9-এ সেই সময় কভারেজ করেছিলাম এবং TV9 সেটাকে রিলিজও করেছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। তো সীমানা দ্য এজ প্রথম ওর কনসেপ্টে আসে যে ডাক্তারদের মধ্যে যে বিভিন্ন রকম ডিপ্রেশন এবং তার সাথে যে এই যে ডাক্তারদের উপর বিভিন্ন রকম অ্যাটাক হচ্ছে, সেটার উপর বেস করে তখন সিনেমাটা ও করেছে, মানে ওর ব্রেন চাইল্ড ছিল, আর আমি ওটা পরিচালনা করেছিলাম। তারপর এলো আমাদের 190 বছরের যে মেডিকেল কলেজের ঐতিহ্যবাহী রিউনিয়ন, সেইটার সময়। তো সেই সময় ওর মাথায় এলো যে আমরা মেডিকেল কলেজের একটা পিরিয়ড নিয়ে যদি ছবি করতে পারি, যেখানে একটা 20-22 বছরের গ্যাপ থাকবে এবং সেখানে 20 বছর আগের মেডিকেল কলেজ আর 20 বছর পরের মেডিকেল কলেজ নিয়ে যদি এমন একটা গল্প করা যায়, যে গল্পটা মানুষ ডকুমেন্টারি না, মানুষ সেটাকে একটা সিনেমার মতো করে নেবে, যেটা কখনো মেডিকেল কলেজের 3 ইডিয়টস বা মেডিকেল কলেজের ছিচড়ে বা মেডিকেল কলেজের 2 স্টেটস এই ধরনের একটা গল্প হয়ে উঠতে পারবে। তো সেই কনসেপ্ট থেকে আমাদের কাহিনীকার ডক্টর চিন্ময় নাথ, যিনি পেশায় অর্থোপেডিক সার্জন, উনি এই কাহিনীটা লেখেন এবং স্ক্রিপ্ট তৈরি করেন, এবং এই গোটাটা হওয়ার পর আমার কাছে আসে যে সিনেমাটা ডিরেকশান দেওয়ার জন্য। আমাকে শুধু এই সিনেমায় ডিরেকশানই দিতে হয়েছে, বাকি যে কাজগুলো, মানে ধরুন এই কাহিনী এবং স্ক্রিপ্ট যেমন চিন্ময়দা লিখেছে, তেমনি অভিকের কাজ, মানে অভিকের কাজ বলবো না, মানে অভিক আমাদের দিয়ে কাজ করাতো। অভিক সমস্ত কুশীলব যারা অভিনেতা অভিনেত্রী, তারাও পেশায় সবাই ডাক্তার, হয় ডাক্তার নয় সেই সময় তারা মেডিকেল কলেজ স্টুডেন্ট ছিল, এবং যে 3 জন শিশু শিল্পী অভিনয় করেছেন তারাও আমাদেরই মেডিকেল কলেজের ডাক্তারদের ছেলে মেয়ে। আর যিনি গান করেছেন তিনিও আমাদের মেডিকেল কলেজেরই ডাক্তার, মিউজিক ডিরেক্টর ডক্টর শিবালিক ব্যানার্জি। তো সব মিলিয়েই এই গোটা যে আয়োজনটা, এই আয়োজনটাকে যে অর্গানাইজেশন যেটাকে বলে, সেটা ডক্টর অভিক ঘোষের। আর আমি সেই ছবিটাতে একটা ডিরেকশান দিয়ে জিনিসটাকে যাতে দেখার মতো হয় সেরকম করেছি, বাকিটা তো দর্শকরা নিশ্চয়ই বলবেন। এইভাবে আমরা সবাই মিলে প্রায় 100 জনেরও বেশি মেডিকেল কলেজের ডাক্তার মিলে আমাদের 190 বছর রিউনিয়নের যে একটা ইমোশনাল জায়গা আমাদের তৈরি হয়েছিল, সারা এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সেই সময়কার মেডিকেল কলেজ 1835 সাল থেকে, তো সেইটার ইমোশনে আমরা এই ছবিটা তৈরি করেছিলাম। ডক্টর অভিক ঘোষের কাছে আসবো। যখন বলছিলেন যে এতটা একটা ইমোশনাল জার্নি, সেটাকে স্মৃতিতে ধরে রাখা বলা যায়, বা ধরুন এমন কোনো বিষয় নির্বাচন, এটা আমি কোথাও একটা দেখতে পাচ্ছিলাম যে হারিয়ে যাওয়া প্রেম, সেটা ফিরে আসা, মানে
ডাক্তারদেরকে যখন সাধারণ মানুষ দেখে না, তখন তারা ভাবে তারা মানে যেন মেশিনের মতো, তারা রুগী দেখছে, তাদেরকে জীবন দিচ্ছে, তাদের সমস্যার সমাধান করছে, কিন্তু তারাও তো পাশাপাশি আমাদের সমাজেরই, আমাদেরই মতো মানুষ, এবং তাদের জীবনেও এরকম ওঠাপড়া আসে। এই গল্পটা কি বাছার কারণ কি? সুচরিতা, প্রথমেই অনেক ধন্যবাদ TV9 বাংলাকে যে আমাদের সবাইকে সুযোগ দেওয়ার জন্য এখানে এসে আমাদের সিনেমার কথা বলার। শুদ্ধ সত্য যেটা বললো সেটা হচ্ছে যে একটু আমি জাস্ট আগে থেকে বলি, সেটা হচ্ছে কোভিডের সময় ডাক্তারদের একটা, বিশেষ করে মাঝখানে ডাক্তারদের প্রতি পেশেন্টদের হয়তো একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে থাকলেও কোভিডের পরে আবার সেই জায়গাটা তৈরি হচ্ছিল ডাক্তারদের জন্য, যে ডাক্তাররা ডেফিনেটলি অনেক করে সমাজের জন্য। এবং যেটা তুমি বললে যে ডাক্তাররা ডেফিনেটলি মেশিন বা রোবট বলে যাতে ভাবা হয় সেরকম নয়। তো সেই আঙ্গিকে সেই সময় কোভিড ঠিক শেষ হওয়ার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে শুরু করেছিল, যেখানে আবার এই পেশেন্ট এবং ডাক্তারদের মধ্যে, সাধারণ মানুষ এবং ডাক্তার বলা উচিত, একটা মিসট্রাস্টের জায়গা তৈরি হচ্ছিল। তো সেখান থেকে আমরা একটা সিনেমা তখন শর্ট ফিল্ম বানিয়েছিলাম সিদ্ধান্ত বলে, শুদ্ধ সত্য সেটা অ্যাক্টিং করেছিল। তো সেই সিনেমাটা কিন্তু অ্যাজ এ হোল জেনারেল পাবলিকের কাছে খুব সুন্দরভাবে পৌঁছয়, এবং যারা প্রডিউস করেছিলেন বা আমরা যারা ছিলাম সিনেমাটার মধ্যে, সেটারও চিন্তাভাবনা আমারই ছিল। গল্পটা লিখেছিল যদিও দৈপায়ন বলে আরেকজন আমার বন্ধু আছে, সে লিখেছিল। তো সেইখানে তার আগে আমি কোনোদিন সিনেমা নিয়ে, মানে সিনেমা দেখতে খুব ভালোবাসি, চর্চা করতে ভালোবাসি, কিন্তু সিনেমা যে বানাতে পারবো আমরা এটা কোনো আইডিয়া ছিল না। তো সেটার মাধ্যমে প্রথম শর্ট ফিল্ম, তারপরে তারই একটা এপিলগ হিসেবে বা তার মানে সিকুয়েল হিসেবেও বলতে পারো, একটা আমরা সীমানা, যেটা শুধু সত্য বললো, আমরা আরেকটা সিনেমা বানাই যে ডাক্তাররা এই যে মেশিন নয়, তাদের যেটা মানসিক স্ট্রেস আছে, তাদের একটা জীবন আছে, ওঠাপড়া আছে, সেই আঙ্গিক থেকে একটা ছোট সিনেমা বানানো হয়। সেই সিনেমাটাও TV9 চ্যানেলের থ্রু দিয়েই প্রচার হয়েছিল এবং সেটাও বেশ মানুষের কাছে পৌঁছয়। তো 190 বছর যখন মেডিকেল কলেজের হলো, 190 বছরটা লোকে 150 করে, 175 করে, 200 করে। তো 190 বছরের সিগনিফিকেন্সটা হচ্ছে সেই বছর মেডিকেল কলেজের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি আমি ছিলাম। আচ্ছা। তো আমার মনে হয়েছিল যে 190 বছর ঠিক আছে, সেটাকে শোকেস করার জন্য যদি এমন কিছু করা যায় যেটা ইউনিক, মানে যেটা শুধু পশ্চিমবঙ্গ বা বাঙালিদের মধ্যে কেন, গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে তুমি যদি দেখো, ডাক্তাররাই সব কিছু করেছে একটা সিনেমার, মানে তৈরি করেছে, অ্যাক্টিং করেছে, প্রোডাকশন, ডিরেকশন, মিউজিক, এভরিথিং। এটা তুমি পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কোনোদিন পাবে না। তো সেটা একটা ইউনিক একটা আইডিয়া আমার মনে হলো যে যদি করা যায়। এবার মেডিকেল কলেজের, আমি একটু জাস্ট আরও 1-2 মিনিট নেব, সেটা আমি বলি যে মেডিকেল কলেজের একটা সময় যে বাংলা চলচ্চিত্র আমি বলবো বা হিন্দি চলচ্চিত্র, তো যেরকমভাবে মেডিকেল কলেজে প্রচুর সিনেমা শুটিং হতো, সাগরিকা থেকে শুরু করে, সপ্তপদী থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, নামকরা বাংলা সিনেমা, উত্তম কুমার, সুচিত্রা সেন, অশোক কুমার, ওদের যুগে। রিসেন্ট টাইমসে মেডিকেল কলেজে সেরকম, বা কলকাতার কোনো বা পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে সেরকমভাবে শুটিং হতো না। মানে বাংলা সিনেমায় দেখবে রিসেন্ট টাইমসে হাসপাতাল বললে কেউ মেডিকেল কলেজ বলে দেখে না, একটা সেট তৈরি করে দেয়, হাসপাতাল বলে লেখা থাকে। তো সেই জিনিসটা আমার খুব মনে হতো যে কেন মেডিকেল কলেজ, একটা হেরিটেজ বিল্ডিং, এশিয়ার সব থেকে পুরনো মেডিকেল কলেজ, 190 বছরের পুরনো, তো তাকে বেস করে কেন সেই 1970-80 যুগের পর আর কোনো সিনেমা হবে না। বোধহয় আমার যতটুকু মনে আছে মেডিকেল কলেজের শেষ বাংলা সিনেমা সেই যুগে শুটিং হয়েছিল সাহেব সিনেমায়, তাপস পালের, সেটাও 80s-এ। তো তারপর একটা দীর্ঘ সময় জুড়ে কলকাতার কোনো মেডিকেল কলেজ বা পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে প্রপার শুটিং হয়নি সেরকমভাবে। তো আমি যেন প্ল্যান করেছিলাম যে পুরো সিনেমাটাই যদি মেডিকেল কলেজকে ঘিরে করা যায় তাহলে কেমন হয়। তখনও প্রথমে এটা ডেফিনেটলি প্ল্যান করিনি যে কীরকমভাবে কলাকুশলী খোঁজা হবে বা আদৌ কোনো বক্স অফিস অ্যাক্টরকে দিয়ে অ্যাক্টিং করানো হবে, আদৌ গল্পটা দাঁড়াবে কিনা। চিন্ময়দা খুব ভালো লিখতো, চিন্ময়দা আমার থেকে 10 বছরের সিনিয়র মেডিকেল কলেজে, আর আমরা একই হাসপাতালে কাজ করি। তো আমি চিন্ময়দাকে খুব ভয়ে ভয়ে একদিন অ্যাপয়েন্টমেন্ট করে যাই। চিন্ময়দা ভাবে আমি নিজেকে দেখাতে গেছি কোনো শারীরিক সমস্যার জন্য। তো চিন্ময়দাকে আমার বসে 8 ঘন্টা মিটিং হয়, আমি গল্পর প্ল্যান একটা ছিল আমার কাছে, আমি এটাও বলি চিন্ময়দাকে। তো চিন্ময়দা বললো যে আমি তো এমনি গল্প লিখি, চিত্রনাট্য কি লিখতে পারবো সিনেমার, কোনোদিন লিখিনি। তো আমি বললাম যে তুমি একবার চেষ্টা করে দেখো, একটা গল্প তো তুমি তৈরি করো, তারপর সেটাকে কেটে কেটে চিত্রনাট্য করা যাবে। দিয়ে চিন্ময়দা মানে উইদিন 1 মান্থ চিন্ময়দা একটা গল্প দাঁড় করালো। ডেফিনেটলি সেই গল্পের মধ্যে আমার প্রচুর ইনপুটস ছিল, কারণ আমরা যে আগের মিলেনিয়াম, স্যার অনেক পুরনো, আরও আগের লোক। তো আমরা চেষ্টা করেছিলাম যে জেনারেশন ওয়াইজ ব্রেকআপ করে যদি মেডিকেল কলেজে ডাক্তারদের লাইফটা কেমন হয়, ডাক্তাররা কি করে সেটা তো সবাই জানে, কিন্তু ডাক্তারদেরও যে একটা পার্সোনাল লাইফ থাকতে পারে, একটা স্ট্রাগল থাকতে পারে, একটা পড়াশোনার চাপ থাকতে পারে, বা
ভালোবাসা, প্রেম, পলিটিক্স সব কিছুই থাকতে পারে একটা ডাক্তারের জীবনে, স্টুডেন্ট পলিটিক্স বলছি। তো সেই সব কিছু জিনিসগুলো আমরা না, মানে স্যাররা হয়তো 60-এর দশকের মানুষ, আমরা 90-এর দশকের মানুষ, চিন্ময়দারা 80-র দশকের মানুষ, আমরা এই গত মিলেনিয়ামে খুব ভালোভাবে মেডিকেল কলেজের উপলব্ধি করেছি, এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে গেছি। তো আমাদের প্রত্যেকের অভিজ্ঞতার ইনপুটস দিয়েই গল্পটা তখন তৈরি হয়েছিল, এবং তৈরি হওয়ার পরে প্রথমে যে শুদ্ধ সত্যর মানে প্ল্যান ছিল শুধু ডিরেকশনটা দেবে, কিন্তু গল্পের প্রয়োজনীয়তা দেখাতে, মানে যেহেতু একটা 25 বছরের গ্যাপ দেখানো হয়েছে গল্পের মধ্যে, তো সেই গল্পের প্রয়োজনীয়তায় শুদ্ধ সত্যকে একটা চরিত্রে অ্যাক্টিং করতে হয়েছে, বাধ্য হয়েছে শুদ্ধ সত্য আর কি। তো ফাইনালি যখন সেরকম গল্প থেকে ডিরেকশন থেকে চিত্রনাট্য থেকে ডিরেকশন থেকে মিউজিক, শিবালিক যার কথাও বলছে সে ইংল্যান্ডে থাকে, আমাদের এক্স স্টুডেন্ট, ইংল্যান্ডে সে স্টুডিওতে গানের রেকর্ডিং করেছে, বাংলা গানের রেকর্ডিং ইংল্যান্ডের স্টুডিওতেও কিন্তু বোধহয় প্রথম যে হচ্ছে আর কি। তো কিছু কিছু ইউনিক জিনিস সিনেমাটার মধ্যে আছে, গল্প তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, এবং আমি বলবো যে এটা একটা পিরিয়ড ড্রামা অ্যাবাউট মেডিকেল কলেজ, মানে 25 বছর 30 বছরের ডিফারেন্সে একটা জেনারেশন কিভাবে ইভলভ করছে, এবং তাদের চিন্তা ভাবনা যে একটা ডাক্তারি স্টুডেন্ট থেকে একটা ডাক্তার হিসেবে পুরোপুরি তার ইভলিউশনটা, সেটাই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আমি চিন্ময়দার কাছে আসব। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা, আমার তো মনে হলো এটা প্রেমের গল্প, এবং সেখানে আমার পাশে যিনি বসে আছেন তাকে তো মানে আপনাদের বোধ সকলেরই সিনিয়র, মানে স্যার, এবং স্যারকে ভিলেন করার কারণটা কি? আচ্ছা, মানে চিন্ময় বলো, মানে আমি এখানে একটা জিনিস শুধু অ্যাড করে দিচ্ছি, মানে এই কথাটাও মানুষের কাছে পৌঁছে গেছে, কারণ আমি এটাকে খুব প্রচার করেছিলাম সিনেমার সময় যে আমাদের সিনেমায় কোনো ভিলেন নেই, যদি ভিলেন কেউ থাকে তাহলে সেটা সিদ্ধার্থ স্যার। এবং এই প্ল্যানটা আমি করেছিলাম যখন গল্পটা লেখা হয়েছে, চিন্ময় যখন লিখেছিল গল্পটা, তখন আমি সেই প্ল্যানটা করেছিলাম যে এই রোলে, কারণ একবার আমাদের প্ল্যান হয়েছিল, এগুলো খুব ছোট ছোট যে প্রফেসর শঙ্কু যদি মেডিকেল কলেজ থেকে কেউ হয়, কে হবে? তো স্যারের কথা তখন প্রথম মনে হতো, স্যারের লুকটা একটা প্রফেসর শঙ্কুর মতো। তা এবং স্যার বহুদিন ধরে নাটক করেন, মানে বহুদিন যাবৎ, স্যার খুব ভালো একটা, সত্যি কথা বলতে। তো তখনই আমার কল্পনা ছিল যে ভিলেন একটাই যদি কেউ হয় তো স্যারকেই করা হবে, বাকিটা চিন্ময়দা বলবে। আমার প্রথম কথা হচ্ছে যে অভিক যে কথাটা বললো, অভিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সত্যি ফোন করেছে, ফোন করে বললো যে আমি এই স্যার আপনার সাথে, ও আমাকে তখন স্যার বলে, মানে বলছে খুব 10 বছরের সিনিয়র, ভয় পাচ্ছে, আমরা মেডিকেল কলেজের জুনিয়র, সে আমরা স্যার বলবো কেন, দাদা। তো এসে আমি ভেবেছিলাম, সত্যি আমি ভেবেছিলাম যে অন্য কোনো বাড়ির কারো মেডিকেল প্রবলেম নিয়ে কথা বলতে এসেছে। তারপরে এইরকম একটা অফার, আমি লিখি বাংলায়, তো বইও কয়েকটা আছে, তো কিন্তু সিনেমার চিত্রনাট্য সত্যি লিখিনি। আর তাই সেই সিনেমাটা হচ্ছে যেটা আমার নিজের কলেজকে নিয়ে লেখা, নিজের কলেজ, মানে আমি আমার আন্ডার গ্র্যাজুয়েটও ওই কলেজে, পোস্ট গ্র্যাজুয়েটও ওই কলেজে, এবং কিছুদিন চাকরিও করেছি অ্যাজ এ টিচার ওই কলেজে। মানে আপনার চিন্ময়দার মতো স্প্যান মেডিকেল কলেজে আমরা খুব কম কাটিয়েছি আর কি। তার মানে চিন্ময়দার জীবনের কিছু গল্প এতে ইনপুট আছে। তো 10 বছর আমি ওখানে হোস্টেলেই ছিলাম। তো এবারে একটা ও যখন বললো যে এটা খানিকটা ওই আগের ওরা যে সিনেমাটা করেছিল শুদ্ধ সত্য এবং অভিক এবং আরও অন্যান্যরা, যে শর্ট ফিল্ম, সেখানে কিন্তু কোনো একটা মানে ডাক্তারি বিষয়কে রিভলভ করে, তার চারদিকে রিভলভ করে কাহিনীটাগুলো এসেছিলো। এইটা ঠিক অন্যরকম, এটা হচ্ছে গিয়ে মানে মেডিকেল স্টুডেন্ট এবং তারপরে ডাক্তারদের জীবনকে বেশ করে করতে হবে। তো আমি বললাম যে এটা ডকুমেন্টারির থেকে ভালো হয় হচ্ছে গিয়ে একটা কাহিনী চিত্র করতে পারলে। তার কারণ হচ্ছে যে না হলে মানুষের কাছে সেই পৌঁছবে না, কারণ মানুষ তো ডাক্তারদের তার হয়তো ক্লিনিকে অথবা হাসপাতালে দেখে অভ্যস্ত, তারা তো ওইটাই যে দেখতেই পায়, কিন্তু তার পিছনে আপনারা বলেন বিহাইন্ড দ্য সিন, মানে ওই বিটিএসসি, সেই জিনিসগুলো তো মানুষের কাছে পৌঁছয় না সবসময়। যেমন এক ছোট্ট উদাহরণ দিই, আমার স্ত্রীও ডাক্তার, তিনি এই সিনেমাতে ছোট্ট একটা রোল আছে। তো ও মেডিকেল কলেজে, তো ও একদিন বাজার করতে গেছে, তার একজন পেশেন্টের মা তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ম্যাডাম আপনি বাজার করতে এসছেন? তখন ও বলছে যে আমরা কিন্তু খাইও, ডাক্তাররা কিন্তু খায়। তো এই জিনিসগুলো মানুষের মধ্যে হয়, মানে সেটা চিত্রতারকার মধ্যে হয়। চিত্রতারকারা শুধু স্ক্রিন প্রেজেন্স, তাদের যে কষ্ট আছে, দুঃখ আছে, তাদের প্রেম আছে, ভালোবাসা আছে, জীবনে ওঠাপড়া আছে, আরও অনেক কিছু আছে। তো সেইগুলো মানুষের কাছে এখন হয়তো কিছুটা আসতো না। তো এই জিনিসটা আমরা ভেবেছিলাম যে সেই জিনিসটাও নিয়ে আসি, বিশেষ করে ছাত্রাবস্থায় একজন মানে মেডিকেল স্টুডেন্ট, সে সবে স্কুল ক্রস করে সে কলেজে ঢুকেছে বেশিরভাগ ক্ষেত্রেই।
তো তারা অনেক সময় বাড়ি থেকে এসে হোস্টেলে আছে, তো তাদেরকে যে এই হার্ডশিপ ফেস করতে হয়, তাদেরকে ক্লাসে যে মানে এগুলো করতে হয়, মানে যে ঘটনাগুলো ঘটে, তার কারণ হচ্ছে যে ক্লাসের পরীক্ষার ডাক্তারি তো শুধু মানে কাগজপত্রের পরীক্ষা নয়, তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, ল্যাবরেটরি, ডিসেকশন হল অ্যানাটমিতে, তারপরে যে পেশেন্টের কাছে গিয়ে পড়ানো, কারণ পেশেন্ট না দেখতে পারলে তো তারা পুরোপুরি ডাক্তার হবে না। তো সেইখানে অনেক ঘটনা ঘটতে থাকে, সেই ঘটনাগুলো তার সাথে তাদের দুঃখ, তাদের বিরহ, তাদের বেদনা, তাদের ভালোবাসা, আপনি যে বলছেন প্রেমের গল্প, এটা প্রেমটা একটা পার্ট, ইট ইজ নট মানে অ্যানাটমির বডির সামনেও কিন্তু প্রেম হয় তো। হ্যাঁ, সেই ছোট ছোট ঘটনা, এবং ঘটনাগুলো আপনি ঠিকই বলেছেন, সে ঘটনাগুলো আমাদের প্রত্যেকেরই, ও মানে অভিক কিছু ইনপুট দিয়েছে, আমার নিজের অনেক ইনপুট আছে, ও আমাকে শুদ্ধরত্ব আমাকে ইনপুট দিয়েছে, আরও অন্যান্য কিছু কিছু ইনপুট পেয়ে আরও অন্যান্য বন্ধুরা যারা হচ্ছে মেডিকেল কলেজে আছে কিন্তু তারা সিনেমাতে নেই, তাদের কাছ থেকে আমি ইনপুট নিয়েছি। ইনফ্যাক্ট আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব যারা বিদেশে গিয়ে সেটেল করেছে, তাদের সেই এক্সপিরিয়েন্স তো আমার হয়নি, তো আমি তাদেরকে ফোন করবো, জিজ্ঞেস করলাম যে কী এক্সপিরিয়েন্স হয় যখন একজন ট্রানজিশনে, যখন এখানে পড়াশোনা করার পরে বিদেশে একটা আনসার্টেন জায়গায় গিয়ে তারা চাকরি করবে বা ফেলোশিপ করবে বা ট্রেনিং নেবে, তো সেই আনসার্টেনিটিটা কীরকম হয়, তাদের মনে কীরকম দাগ ফেলে, সেইটাও জানতে হয়েছে। জেনে এবারে এই জিনিসগুলো নিয়ে ঘটনাগুলো এসেছে, এবারে নাম স্বভাবতই পরিস্থিতি চেঞ্জ হয়েছে, 2 দশকের, বলা উচিত 3টে দশকের, মানে আমি যখনকার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ওই 80 দশকের শেষ থেকে 90 দশকের শেষ, একসঙ্গে অ্যাসেম্বল হয়েছে পুরো শুদ্ধরত অভিক, ওরা একই ব্যাচের, ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে কি 90 দশকের শেষ থেকে এই মিলেনিয়ামের শুরু থেকে, এই তারপর হচ্ছে কি আরও সিনিয়রদের যে এক্সপিরিয়েন্স, স্যারের আরও অনেক আগেকার এক্সপিরিয়েন্স, এইগুলোকে মানে কম্পাইল করে একটা মানে কাহিনী লিখেছি। এবং তার সবাই ডাক্তার, যারা কলাকুশলী এবং যারা সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সবাই ডাক্তার, এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেক প্রথম তাদের একটা অভিজ্ঞতা, তারা কেমন করেছে দর্শকরা বলতে পারবেন। আমি এবার ভিলেনের কাছে আসবো, আপনি তো সকলের সিনিয়র, আমাদের সময় যেহেতু একদম শেষের দিকে, আমি ভিলেনকে দিয়ে শেষ করব। আপনি আমাকে বলুন যে এই যে আপনার স্টুডেন্টরা আপনাদেরকে কখনো কি আপনাকে সত্যি সত্যি ভিলেন মনে করতো, মানে আপনি নিজে একদম সিনেমার বাইরে বেরিয়ে এসে আপনার কি অভিজ্ঞতা, সবাই মিলে আপনাকে ভিলেনের চরিত্রটাই দিল কেন? দেখুন, একটু কন্ট্রাস্ট হলে বোধহয় ব্যাপারটা জমায় ভালো। ব্যক্তি জীবনে আমার সঙ্গে সকলের খুব চমৎকার সম্পর্ক, সেই জন্যই কন্ট্রাস্ট হিসেবে আমাকে ভিলেন করলো। আমি একটু বলবো এখানে, সেটা হচ্ছে যেহেতু আমি ভেবেছি আর কি, এবং অভিক আমাকে ইনপুট দিয়েছে যে ওই প্রফেসর শঙ্কু, আমি যখন চাকরি করেছি তখন স্যার হচ্ছে ভাইস প্রিন্সিপাল মেডিকেল কলেজে, তো স্যার আমাদের সবাইকার টিচার, সবার আমাদের টিচার এবং সিনিয়র, সবার সাথে কিন্তু ওনার প্রত্যেকের মেডিকেল কলেজের প্রত্যেকটা জেনারেশনের সবাই ওনাকে, আমরা জুনিয়ররা সবাই ওনাকে ভীষণভাবে রেসপেক্ট করি, কিন্তু ভিলেনের চরিত্র কেন আমার ইনপুট একটা দিয়েছে। এখানে কি হয়েছে যে গল্পর তাগিদে উনি ভিলেন হননি, ওনাকে ভিলেন প্ল্যান করে কেন করা হয়েছে। এবার আমার মাথায় যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে আমি মনে করি একটা সিনেমাতে ভিলেন, মানে ভিলেনের রোল যদি থাকে এবং সেখানে যদি খুব ভালো অভিনেতা থাকে, তার খুবই বিরাট সুযোগ থাকে তার অভিনয় দক্ষতার প্রস্ফুটিত করার, রাদার দেন নায়কের। সিদ্ধার্থ, আপনি বলুন যে আপনার কেমন লাগলো পুরো ছবিটা, তো আপনি তো ভিলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রথম যখন আমাকে বলে তখন আমি একটু চমকে গিয়েছিলাম যে সিনেমায় নামতে, কিন্তু জিনিসটা হচ্ছে মেডিকেল কলেজকে নিয়ে, এবং এই একটা ব্যাপারে আমি চিন্ময়কে টপকে গেছি। অর্থাৎ আমি মেডিকেল কলেজে ঢুকেছি 1967 ফার্স্ট ইয়ার, এবং মেডিকেল কলেজ ছেড়েছি 2012, তাহলে কত বছর হলো? আমি এত বছর মেডিকেল কলেজ যুগ ধরে রয়েছেন আপনি ওখানে, কাজে এই ব্যাপারে আমি ওকে টপকে গিয়েছি। তা এই যে এতদিন ধরে মেডিকেল কলেজে আছি, ন্যাচারালি আমার একটা অন্যরকম টান আছে, কাজেই এক কথায় রাজি। এবং কি ভালো যে করেছি আমি এই সিদ্ধান্তটা নিয়ে, এতগুলো ওরা সিনিয়র ছাত্র, আবার ওদের যারা ছাত্র তাদের সঙ্গেও কাজ করলাম, মানে বলতে গেলে সেই হিসেবে আমার নাতি ছাত্র তারাও এখানে আছে, এবং সবাই মিলে হইচই করে দারুণ সময় কাটলো, খুব ভালো লেগেছে। আর একটা কথা কিন্তু আমি অ্যাড করব, ওরা যেটা বললো যে সবগুলোই কিন্তু মেডিকেল কলেজের ছাত্ররা করেছে, তারাই গান লিখেছে, তারাই গান করেছে, তারাই গল্প লিখেছে, তারাই ডিরেক্ট করেছে, সব কিছু তারা, কিন্তু দর্শক যেন তার বাইরে ছড়িয়ে যায়, এইটা আমরা খালি মেডিকেল কলেজের মধ্যে রাখবো না। একদম যেমন বললেন সিদ্ধার্থদা যে এই ছবিটা বানিয়েছে মেডিকেল কলেজের যারা ছাত্ররা তারা সকলে মিলে, কিন্তু এটা শুধুমাত্র ডাক্তাররা নয়,
পেশেন্ট এবং বাকি সকলে এই হই হই করে এই ছবিটা দেখুন। 30শে জানুয়ারি ছবিটা মুক্তি পাচ্ছে প্রত্যাবর্তন, এবং দেখে সোশ্যাল মিডিয়ায় জানান যে এই মেডিকেল কলেজের ছত্রছত্রে যে নানান কাহিনী, যা নানান বিষয়, এই জিনিসগুলো আপনারা যখন দেখতে পেলেন, বা এই প্রেম ভালোবাসা এই বিষয়গুলো যখন আপনাদের সামনে উঠে এলো, আপনাদের অনুভূতি কেমন লাগলো? নমস্কার।